নমস্কার, CNN 24 সংবাদে আমি মৌটাসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নাবালিকা অপহরণের অভিযোগে 2 যুবক আটক, ফের লাভ জিহাদ, ইস্যুতে সরব অমলেন্দু। ইউসিসি সমাজ সংস্কারক ও কল্যাণমূলক বিল, বিভ্রান্তি দূর করতে জনসংযোগ, বললেন বিধায়ক মিলন দাস। কালীবাড়ি রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানে 136তম তেরোধান উৎসব উদযাপন। জারৈলতলা গাঁও পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে বিধায়ক কিশোরনাথকে সংবর্ধনা। শ্রীভূমি বিজেপির অভিমত, ইউসিসি আইনটি প্রণয়ন হলে নারী পুরুষেরা সুষ্ঠু সমাজ গড়ে উঠবে। এবারে সংবাদ বিস্তারিত। নাবালিকা এক হিন্দু স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সোনাই এলাকা। ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ এবং ছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী গত 2 জুন স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে জোর করে নিয়ে যায় 2 যুবক। পরে পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় অভিযোগ দায়ের করা হলে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে এবং ছাত্রীকে উদ্ধার করে। জানা গেছে শুকতলা এলাকা থেকে 2 অভিযুক্তকে পাকড়াও করা হয়। ঘটনার পর সোনাই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস ও বজরং দলের কর্মীরা। এদিকে ঘটনাকে লাভ জিহাদের সঙ্গে যুক্ত করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন অমলেন্দু দাস। লাভ জিহাদের ঘটনা আর এবার অন্য জায়গায় নয়, এবার সোনাই থানার আওতাধীন আমাদের নতুন বাজারে একটা ভাড়া বাড়িতে এক গৃহবধূ ওনার সন্তানদেরকে নিয়ে থাকতেন। ওখান থেকে একটা মেয়ে, ওই মেয়ে যখন সরস্বতী বিদ্যানিকেতন নসিমপুর স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল, সেখান থেকে আর নিজামুদ্দিন শেখ বলে মণিপুর পার্ট 2, যার বাবার নাম নূর ইসলাম, সেই নিজামুদ্দিন ওই সনাতনী মেয়েটাকে নিয়ে আর উধাও হয়ে গিয়েছে। ওকে সাহায্য করেছে পনিরমুখ নিবাসী ফরিজউদ্দিনের ছেলে জয়নুল আহমদ শেখ। আজ যখন আমাদের কাছে অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কাছে বার্তা আসে, আমরা সঙ্গে সঙ্গে থানাতে আসি। থানাতে এফআইআর হয় সোনাই থানাতে। এখানে যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন উনি 2 ঘন্টার মধ্যে আর ছেলে মেয়ে সবাইকে আটক করেছেন। আমরা ধন্যবাদ দেই প্রথমেই সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসারকে। সঙ্গে এই বার্তা দিতে চাই, আমরা বিগত কয়েক বছর সেটা থেমে গিয়েছিল, পুনরায় যেন আবার শুরু হয়ে গেছে। এবং এই যে ছেলেটা, সেই ছেলেটার নাম হচ্ছে নিজামুদ্দিন শেখ। আমরা এও জানতে পেরেছি বিগত যে বাসন্তী পূজাতে কাজিডোরে যে ঘটনা ঘটেছিল, হামলা হয়েছিল ছেলেদের সাথে, সেই হামলার মাস্টার মাইন্ড সে রয়েছে। এবং আমি এও শুনতে পেরেছি আমাদের একজন কার্যকর্তা রয়েছে, তাকে ফোন যুগে অডিও রেকর্ডিং রয়েছে, ফোন যুগে ধমকি দিয়েছে গুলি করে মেরে দেবে। এ ধরনের আতঙ্কবাদী, আমি মনে হয় সে আতঙ্কবাদী কোনো সংগঠনের সাথে জড়িত রয়েছে। ইউসিসি সমাজ সংস্কারক ও কল্যাণমূলক বিল, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বুধবার শিলচরে বিজেপি জেলা কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় এবং মুখপাত্র জয়ন্ত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে ইউসিসি বিলের বিভিন্ন দিক তুলে ধরে বিধায়ক মিলন দাস বলেন, শপথ গ্রহণের পর সরকারের প্রথম অধিবেশনটি বিলটি পাশ করা হয়েছে। আইনটি নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। তিনি জানান, বিলের প্রথম খণ্ডে বহু বিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় রয়েছে। দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি ও চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। মিলন দাসের দাবি, ইউসিসি একটি সমাজ সংস্কারমূলক আইন যা নারী পুরুষের সমান অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীয়ত নিয়ে দ্বিচারিতার ও অবসান ঘটাবে এই আইন বলে মন্তব্য করেন তিনি। এই গভর্নমেন্ট রুল যেগুলো আজকে বিলের মাধ্যমে
লাগু করা হয়েছে, এই রুল যদি কেউ ভায়োলেশন করে তার উপর কী প্রকারের শাস্তি হবে, শাস্তির বিষয়ে বিশদভাবে বলা হয়েছে। আমরা যখন খণ্ড 2-এ যাই, খণ্ড 2-এ এরভাবে 7টা চ্যাপ্টার রয়েছে এবং সেই 7টা চ্যাপ্টারে বিশদভাবে সাকসেশনের কথা বলেছে, মানে উত্তরাধিকারী। আমরা জানি যে হিন্দু সমাজে আজকের দিনে যদি মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ হয় তাহলে সম্পত্তির যে ভাগাভাগি সেটা ছেলে এবং মেয়ে, ওনার ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি হবে। কিন্তু ইসলামিক সমাজে বা মুসলমান সমাজে তাদের ধর্মীয় পদ্ধতিতে এই ব্যবস্থা রয়েছে যে মেয়েদের জমি বা সম্পত্তির উপর কোনো অধিকার থাকবে না। এই লতে বলা হয়েছে যে মা বা বাবা মারা যাওয়ার পর মাতৃ বা পিতৃবিয়োগের পর ছেলের যতটুকু জমির উপর সম্পত্তির উপর অধিকার থাকবে মেয়েদেরও সমান অধিকার থাকবে। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস এখানে সংযোজন করা হয়েছে এবং বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দেখা গেছে যে অনেক সময় যদি স্বামী মারা যান তাহলে একটা ছেলে মারা গিয়েছে, তার মা এবং বাবা জীবিত এবং ছেলের অনেক সম্পত্তি রয়েছে, সেই ছেলের সম্পূর্ণ সম্পত্তির অধিকার স্ত্রী হয়ে যায়। সেটা হিন্দু রীতিমতেও হতে পারে, ইসলামিক রীতিমতে, জৈন, বৌদ্ধ, সবার জন্য এই নিয়মটা প্রায় সমান। এই লতে মানে খণ্ড 2-এ বিভিন্ন চ্যাপ্টারে বলা হয়েছে যে এখন থেকে কোনো স্বামী মানে কোনো ছেলে যখন মারা যাবে এবং মা বা বাবা যদি জীবিত থাকে তার সম্পত্তির অধিকার তার স্ত্রীর থাকবে, বেশিটাই স্ত্রী পাবে। তার সাথে সাথে একদম ফিক্সড কিছু করে প্রপোর্শন করে দেওয়া হয়েছে, মা এবং বাবাকে ও কিছুটা সম্পত্তি দিতে হবে। খণ্ড 3 মানে খণ্ড 3-এ যখন আসবো, খণ্ড 3-এ লিভ ইন রিলেশনের কথা বলা হয়েছে এবং এটা নিয়ে খুব বিতর্ক। আপনারা জানেন যে অনেকে এরকম সমাজের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সরকার লিভ ইন রিলেশনকে আটকানোর বা প্রতিহত করার চেষ্টা করছে। সরকার এই লিভ ইন রিলেশনের বিরোধিতা করছে না বা আমরা কেউই এর বিরোধিতা নয়, লিভ ইন রিলেশন থাকবে, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। সুপ্রিম কোর্টও একটা ভার্ডিক্ট দিয়েছে এবং সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে লিভ ইন রিলেশনকে মর্যাদা দেওয়া হয়েছে, লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো লিগ্যাল স্ট্যাটাস সুপ্রিম কোর্ট দিয়েছে কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? সেই যে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে তাকে রেগুলেট কিভাবে করা হবে? তো খণ্ড 3-এ একটা চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে বিশদভাবে বলা হয়েছে যে কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লিভ ইন রিলেশনে থাকতে গেলেও যেভাবে বিবাহের বয়স সীমা একদম বয়সের ঠিক করা হয়েছে, ঠিক সেইভাবে লিভ ইনের জন্য বয়স কত হতে হবে সেটাও ফিক্সড করা হয়েছে। এবং বিবাহ হওয়ার পর যেভাবে 60 দিনের ভিতরে রেজিস্টার্ড করতে হবে আবার আপনাকে সরকারের কাছে, লিভ ইন রিলেশনে থাকলেও 30 দিনের ভিতরে আপনাকে সরকারের কাছে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনি সরকারের কাছে 30 দিনের ভিতরে রেজিস্টার করেন না, কেউ যদি পুলিশকে রিপোর্ট করে অথবা 30 দিনের ভিতরে যদি আপনি রেজিস্টার্ড করেছেন, তার মধ্যে একটা প্রাবধান সরকার রেখেছে যে পুলিশ আপনার যে অভিভাবক রয়েছে অভিভাবকদেরকে জানিয়ে দেবে যে আপনার ছেলে বা মেয়ে লিভ ইন রিলেশনে রয়েছে। এটা একটা প্রক্রিয়া। এবং তার সাথে আরও কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে 4 বছর 5 বছর একটা যুবকের সাথে লিভ ইন রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কী হবে? তার ভরণ পোষণ কীভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড 4-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, তো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে হবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায় প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে এবং যে যুবতীকে সে ছাড়বে তাকেও একটা ভরণ পোষণের ব্যবস্থা দিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসসেলেনিয়াসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেইগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো কারণ আমরা জানি এরকম না যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্যবিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময়ে সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থা সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া আছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী
সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মসের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে এই রিফর্মসগুলো করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহুবিবাহ, বাল্যবিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মসের একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হয়েছে। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান উৎসব বুধবার শিলচরের কালীবাড়ি রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানে উৎসাহ ও ভক্তি ভরে পালিত হয়। ভোর থেকেই সহস্রাধিক ভক্ত উপস্থিত থেকে নিজ নিজ শ্রদ্ধায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানকে সফল করেন। উৎসবসূচি অনুযায়ী সকাল 10:30 বাল্যভোগ অনুষ্ঠিত হয়। 11:40 মৌনব্রত পালন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিশেষ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাত 7টায় আরতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্ত অগণিত ভক্ত ধর্মীয় পরিবেশকে আরও ভক্তিময় করে তোলেন। উৎসব কমিটির সদস্যরা জানান, নমস্কার। সর্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলছি, আজ 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান উৎসব। এই উৎসব উপলক্ষে আমরা শিলচরের সমস্ত জনসাধারণ থেকে সাহায্য নিয়ে এই উৎসবটা করি, কারণ কমিটির পক্ষে একা এই উৎসব করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই আমরা শিলচর বিভিন্ন স্থান থেকে চাঁদা কালেকশন করে আমরা উৎসব করি। এটা একটা সর্বজনীন সংস্থা এবং শিলচর শহরে বিভিন্ন জায়গায় লোকনাথ বাবার প্রচুর উৎসব হয়, কিন্তু সর্বজনীন হিসেবে একমাত্র ফাটক বাজার কালীবাড়ি রোড শিলচর সদর থানার পাশে এই মন্দিরটাই পাবেন। আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই আসুন, এই উৎসবে সহযোগিতা করুন এবং আমাদেরকে আনন্দ দিন। জয় বাবা লোকনাথ। বরখোলা থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হওয়ায় জারুলতলা ভোলানাথ আশ্রম প্রাঙ্গণে জারুলতলা গাঁও পঞ্চায়েত প্রতিনিধি বৃন্দের উদ্যোগে মাননীয় বিধায়ক শ্রী কিশোরনাথ মহাশয়কে এক আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকঢোলের বাদ্য, বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাগত নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বিধায়ককে বরণ করে নেওয়া হয়। পরে জারুলতলা গাঁও পঞ্চায়েত প্রতিনিধি বৃন্দের পাশাপাশি বাজার কমিটি, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, SHG, স্থানীয় ক্লাব এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে একটি মানপত্র পাঠের মাধ্যমে বিধায়ক কিশোরনাথের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং পরবর্তী সেই মানপত্র আনুষ্ঠানিকভাবে উনার হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিধায়ক কিশোরনাথের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শ্রী আশিস হালদার মহাশয়। অনুষ্ঠানস্থলে উনাকেও সম্মাননা প্রদান করা হয়। নিজের বক্তব্যে বিধায়ক কিশোরনাথ বরখোলা সমষ্টির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের দেওয়া এই বিপুল সমর্থন ও আশীর্বাদের মর্যাদা রক্ষা করে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সর্বদা কাজ করে যাবেন। বরখোলার 21টা জিপি তখন ছিল, আর অনেক গ্রাম ছিল, অনেক গ্রুপ সদস্যরা যারা রয়েছেন, অনেক বুথ ছিল। এমন কোনো জায়গা নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে আমি বলেছিলাম সেখানে আমি কিছু করিনি, সেরকম কোনো গ্রাম আমার মনে হয় না বলে আছে। আপনাদের জারুলতলা এলাকায়ও 1টা 2টা 3টা করে যদি বলতে যাই তো অনেক সময় লাগবে। শুধু যদি খুব কম না হলে 50 থেকে বেশি স্কিপ তো হবে। আর এমনিতে যেগুলা রয়েছে অন্য অন্য স্কিম, ছোট স্কিম, ওইগুলো তো আরো আছে। রাস্তাঘাট ধরে যেগুলা রয়েছে এগুলা যখন যখন যেটাই বলেছিলেন তখন যতদূর সম্ভব, আর সেই সময় তো সময় কম ছিল, 5 বছরের মধ্যে 2.5 বছর পেয়েছিলাম কাজ করার জন্য, আর 2.5 বছর করোনা এবং কাজ নিয়ে গেছিল।
তো অল্প আগে যেটা কথা উঠে এসছে যে জালতলা তিমাথা থেকে শুরু করে যেটা দুর্গাপুর বাঁধ পর্যন্ত, সেই রাস্তাটাও আপনাদের হয়তো অনেকের মনে আছে। ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আইন সম্প্রতি অসম বিধানসভা পেশ হওয়ায় উল্লাস প্রকাশ করেন শ্রীভূমি বিজেপির পদাধিকারীরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ভবনে আয়োজিত এক বিশেষ কার্যক্রমে ইউসিসি আইন বিধানসভায় পেশ হওয়ায় সমাজের নারীরা এখন থেকে বিশেষ মর্যাদা পাবেন বিস্তারিতভাবে বর্ণনা করেন দলের পদাধিকারীরা। তারা এও বলেন, এবারকার বিধানসভা নির্বাচনে গেরুয়া দলের মূল এজেন্ডা ছিল অসমে ইউসিসি আইন প্রবর্তন করা। আইনটি প্রণয়ন হলে সমাজের নারী পুরুষেরা সমমর্যাদা পাওয়ার পাশাপাশি সুষ্ঠু সমাজ গড়ে তোলা। লিভ ইন রিলেশনে যখন কোনো শিশুর জন্ম হতো, পরবর্তীতে শিশু পিতৃমাতৃ পরিচয় থেকে বঞ্চিত হতো। এমনকি 3 তালাক পদ্ধতিতে বিশেষ ধর্মীয়ভাবে সম্প্রদায়ের মহিলারা সুন্দর জীবনযাপন থেকে বাধার সৃষ্টি হতো, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতে হতো। এখন এ আইনের ফলে সমাজে সুস্থির পরিবেশ সৃষ্টি হবে। যে ধরনের তথ্যগত দিক থেকে বলাটা উচিত ছিল সেভাবে বলা হচ্ছে না। আর ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোডের আধারে যদি বলতে হয় তাহলে আপনারা দেখবেন যে সারা ভারতবর্ষে গত 70 বছর ধরে কি ধরনের আইন ছিল, হাজার হাজার আইন ছিল, সেগুলো স্ক্র্যাপ করছে আমাদের মোদী সরকার। একটার পর একটা যেগুলো ডিসক্রিমিনেটরি একটা বিহেভিয়ার ছিল সেই সমস্ত আইনে, তার মধ্যে হিন্দু লই বলুন, মুসলিম লই বলুন, বিভিন্ন ধরনের ল সেপারেট করে আমাদেরকে নিরাবিভক্ত করে রেখেছে। ইন্ডিয়ান ও মুসলিম ল, সেখানে চলে শরীয়ত ল বা এই জাতীয় বিভিন্ন ধরনের আইন, বা আমাদের হিন্দুদের মধ্যে একটা ডিসপিউটের ভাব, বা প্রপার্টি অ্যাক্টের কথাই বলুন, বা ডাইভোর্সের ম্যারেজের কথা, বা লিভ ইনের কথাই বলুন, সব ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম থেকে যেন কিছু একটা এখানে আছে। বারবার সুপ্রিম কোর্ট বলে আসছে, বারবার সুপ্রিম বিভিন্নভাবে বিভিন্ন অকেজনে সামান্য মামলায় আপনারা দেখেছেন তখন বলেছিল যে আপনারা ইউনিফর্ম সিভিল কোড ইন্ট্রোডিউস করাটা ভালো, কিন্তু রাজীব গান্ধী যখন কি করেছিলেন আপনারা ভালো করে জানেন। তো এইভাবে দেশে কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, কারণ ছেলে মেয়েদের মধ্যে একটা ডিভিশন, কারণ ছেলেদের ফুল প্রপার্টি রাইট আছে কিন্তু মেয়েদের নেই, এই ধরনের। বা লিভ ইন রিলেশনের ক্ষেত্রেও দেখা গেছে যে লিভ ইন আমাদের ছেলেমেয়েরা দিল্লিতে তো পড়তে চায়, কলকাতাতে পড়তে যায়, বিভিন্ন জায়গায় পড়তে যায়, কিন্তু দেখা যায় যে তারা কার সাথে লিভ ইন করছে তার পিছনে থেকে শুরু, যে কোনো ক্ষেত্রে আমাদের সরকার এগিয়ে আছে। সেটা কিন্তু এর আগের সরকারের মাধ্যমে দেখা যায়নি। আর ইউসিসি সম্বন্ধে প্রায় বলা হতো এর আগে, আপনারা দেখেছেন প্রায় আমাদেরকে বিদ্রোহ করতো। 1967-এ যখন জনসংঘের আমলে তখন কিন্তু নির্বাচনী ইস্যুতে এটা উঠানো হয়েছিল, প্রথম উঠানো হয়েছিল যে ইউসিসিটা আমরা ইন্ট্রোডিউস করবো যদি আমাদের হাতে পাওয়ার আছে। তো 1980 থেকে আমাদের বিজেপি যখন নাম করানো জনসংঘ, তখন থেকে ক্রমাগতভাবে এটা আমরা বলে এসেছি যে এই ইউসিসিটা আমরা ইন্ট্রোডিউস করবো, কারণ এটার মাধ্যমে একমাত্র হিন্দু মুসলমান ভেদাভেদটা কমবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই আইনটাতে অনেকে প্রশ্ন করে, আমি কিছুদিন আগে বিভিন্ন টিভি দেখছিলাম, সেই টিভিতে বলছিল যে ট্রাইবাল এরিয়াতে কেন এটা করা, এটা পপুলেশন করেছে। আমি নিজেও অর্থনীতি ছাত্র। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস উপলক্ষে শ্রীভূমি শহরের মন্দিরে মন্দিরে বাবা লোকনাথের পুজো আয়োজন হয় শ্রদ্ধা ও ভক্তির সাথে। শহরের টাউন কালীবাড়ি, সুভাষনগর লোকনাথ বাবার মন্দির, মদনমোহন আখড়ার দুর্গা মণ্ডপ, লঙ্গাই লোকনাথ বাবার মন্দির, নেতাজি পল্লী মন্দির ইত্যাদি সাত্ত্বিকভাবে বাবা লোকনাথের পূজা আয়োজন হয়। বহু ভক্তবৃন্দরা মাটির প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে বাবার আশীর্বাদ নেন। প্রতিটি মন্দির চত্বর মিনি উৎসব নগরী হয়ে ওঠে। বিভিন্ন বাসভবনে বাবা লোকনাথের পুজো আয়োজন হয় ঘটা করে।
প্রসিদ্ধ অনুযায়ী বুধবার নাগরিক কমিটির আহ্বানে ধর্ণা কর্মসূচি আয়োজন হয় শ্রীভূমি শহরে। শহরের শম্ভুসাগর উদ্যান স্থিত রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজন করা হয় গণ অবস্থান। যেহেতু জাতীয় সড়ক অবিলম্বে মেরামত তথা জমাজল সমস্যার নিরসনে নাগরিক কমিটির ধর্ণা কর্মসূচি। তাদের সাফ কথা, বেহাল জাতীয় সড়ক তথা কৃত্রিম বন্যায় পুরোপুরি নাজেহাল শহরবাসী। তাই জনগণের স্বার্থে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়, অচিরে উদ্ভূত সমস্যা থেকে পুরবাসীরা মুক্ত পান। একটা নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সেই নাগরিক সভায় শহরের নাগরিকদেরকে নিয়ে প্রত্যেকের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে যে সমস্ত কর্মীরা বসে একটা গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে। যথারীতি পরবর্তীকালে আমি তো সংক্ষেপে কথাগুলো বলছি, ঠিক একাধিক কিছুদিন পরই আমরা যারা কনভেনার আমরা বসে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটাই যে 3 তারিখ, যেটি আজকে বুধবার, এই বুধবারে আমরা এই নাগরিকদের পক্ষ থেকে আহ্বান রেখেছিলাম এই রবীন্দ্র মূর্তির পাদদেশে আমরা এখানে একটা ধর্ণা প্রদর্শন আমরা করব। পরবর্তীকালে এতেই যদি সমস্যার সমাধান না হয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। তো মূলত দুটো প্রসঙ্গ ছিল, একটা ছিল রাস্তা, আরেকটা ছিল যে এই যে রাস্তার অবস্থা, এই রাস্তা ঠিক করার দ্বিতীয়টা ছিল স্বল্প বৃষ্টিতে শহর জলমুক্ত হয়, জল নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা করা হয়। যুব শক্তি ক্লাবের পক্ষ থেকে বিগত 3 মাস ধরে সকল সদস্য যুবক মিলে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন। বুধবার আশ্রম রোড কীর্তনের মাঠ সংলগ্ন শ্রী শ্রী মহাপ্রভুর লেনের শেষ প্রান্তে নালার পরবর্তী এলাকায় প্রায় 100-150টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষদের যাতায়াতে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি যুব শক্তি ক্লাবকে অবহিত করলে ক্লাবের সদস্যরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে। মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে যুব শক্তি ক্লাবের উদ্যোগে ও সদস্যদের সহযোগিতায় একটি বাঁশের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে এলাকার মানুষের নিরাপদ ও সহজে চলাচল করতে পারেন। মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করাই যুব শক্তি ক্লাবের লক্ষ্য। আমরা কোনো মূল উদ্দেশ্য নেই, আমরা সবাই ক্লাবের সব যুবকরা মিলে সেরিয়া আমরা সমাজের কাজ করিয়া যাইলাম। আর বিগত 2-3 দিন আগে আমরা আশ্রম এলাকার একটা গল্লিটার নাম হয়েছে শ্রী শ্রী মহাপ্রভু লেন। তো গল্লির মানুষ তারা আমার কাছে জানাইছে যে তার রাস্তাটা অনেক অসুবিধা হয়ে যায়, এরপরে তার এদিকে একটা ব্রিজও আছে, ব্রিজটা অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা তার কাছে এটা কথা দিয়েছি যে 1-2 দিনের ভিতরে তারা এই কাজটা আমরা করিয়া দিমু। তো আজকে আমরা যুব শক্তি ক্লাবের সব সদস্যরা মিলিয়া তারা এই ব্রিজটা বাস দিয়ে আমরা সুন্দর করিয়া বানিয়ে দিছি। আমরা এখন আশাবাদী যে তারার এদিকে আসা যাওয়া করতে কোনো অসুবিধা হইতো না। আর এখন আমরা বৃষ্টির কারণে বিগত 2 মাস থেকে দেখতে পাচ্ছি আশ্রম রোড এলাকার অনেকটা গল্লি আছে, প্রত্যেকটা গল্লির অবস্থা খুব খারাপ। তো আমরা অনেকটা গল্লি ঠিক করিয়া দিছি, আর আরও অনেকটা গল্লি রয়েছে, আমরা এই গল্লিটা ঠিক করে দিমু। আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ করলাম, আপনারা যে গল্লিতেই থাকবেন আমরা কাছে জানাইবেন। আপনারা যদি রাস্তাঘাটের কোনো অসুবিধা থাকে, আমরা যুব শক্তি ক্লাবের পক্ষ থেকে সব যুবকরা মিলিয়ে এসে আপনাদের রাস্তাঘাট ঠিক করে দিমু। নমস্কার। আজকে CNN24 এর সংবাদ এই পর্যন্তই। নমস্কার।